যে সাবমিট না করে যেটুকু করা ছিল ওটা অটোমেটিক কি আপডেট হয়ে যাবে? হ্যাঁ, এটাই তো মনে হয় ৩-৪ বার বললাম। তুমি তোমার ওই ওখানে যতটুকু কোড থাকবে, ধরো কোডটা আইডি থেকে ওখানে নিছো। হ্যাঁ? ওটা ধরো জি কিছু স্যার। করার নাই। ওইটাই সাবমিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করি। আমাদের আজকের টপিক হচ্ছে স্যার, হ্যাঁ, আমি তো ফিনিশ অ্যাটেম্প দিছিলাম স্যার ২.৫ মিনিট আগে, কিন্তু এখন কোর্সে ঢুকে দেখতেছি ফিনিশড লেখা একদম কাটায় কাটায় ১২টা ৫০। কেন? ওটা হচ্ছে ফিনিশ, পরীক্ষাটা ড্যামেজ এসেছে। তোমারটা দেখাচ্ছে না। ও আচ্ছা, না আমি ফিনিশ অ্যাটেম্প দিছি যখন 2 মিনিট 50 সেকেন্ড বা তারও আগে স্যার। ওটা হচ্ছে এক্সাম কখন ফিনিশ হয়েছে ওটা দেখাচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার মিডের আগে কি স্যার এটাই লাস্ট সিটি ছিল? না আরেকটা হবে মিডের আগে। জি স্যার। ওটা আমি বলে দিচ্ছি, ওটা হবে হচ্ছে মিডের আগের লাস্ট ক্লাসটা। জি স্যার। দ্যাট ইজ আই গেস ডিসেম্বর 1 এ। আর সিলেবাস হবে হচ্ছে আমাদের লেকচার 4। জি স্যার। নেক্সট ক্লাসে আমি হচ্ছে দিয়ে দিব। স্যার ফিনিশ অ্যাটেম্প ক্লিক না করলে কি অটো সাবমিশন হয়ে যাবে? হোপফুলি দেখি হয় নাকি এখন। আজকে আমরা হচ্ছে শুরু করব। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখতেছিলাম হচ্ছে জাভার ইনহেরিটেন্স, একটা ক্লাস কিভাবে আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, এন্ড ওই চাইল্ড ক্লাসের জিনিসগুলো আমরা দেখতেছিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল ইনহেরিটেন্স রিলেটেড কারো কোয়েশ্চেন আছে কিনা? আর নেক্সট ক্লাসের শুরুতে আমি একটু টাইম দিব তোমাদের। কুইজ যে দুইটা দিছো ওই কুইজ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে ওগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসের শুরুতে ডিসকাস করব। ওকে, কুইজ মানে মার্কও দিয়ে দিবেন নেক্সট ক্লাস স্যার? কুইজ 1টা দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি মার্কটা দিয়ে দিচ্ছি। ক্লাসে পরে দেখে নিন কুইজ 1 এর মার্কিং গুলো। ওকে স্যার। আচ্ছা, সো কুইজ রিলেটেড কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে প্রথম দিকে আমি টাইম দিব কুইজ নিয়ে ডিসকাস করার জন্য। আচ্ছা, আজকে টপিক হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। সো আমাদের যখন ক্লাসের একটা হায়ারার্কি ক্রিয়েট হয় মাল্টি লেভেলের, আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে যে কনস্ট্রাক্টর গুলা কিভাবে কল হয়। তো লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হওয়ার আগে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর মাস্ট কল দিতে হয় আমাদের। Okay? তো এরকম যদি আমাদের একটা স্ট্রাকচার থাকে কোডে যে আমাদের একটা ক্লাস আছে এ, তার একটা চাইল্ড বি, তার একটা চাইল্ড সি। সো সি এর অবজেক্ট আমি যদি ক্রিয়েট করতে চাই আমার অবশ্যই তার আগে বি এর কনস্ট্রাক্টর কল দিতে হবে, তার আগে এ এর কনস্ট্রাক্টর কল দিতে হবে, এভাবে। তো এখানে এই জিনিসটা একটু কোড দেয়া আছে, এই কোডটা আমরা একটু ফলো করি। কোডটা নিয়ে আমি আইডি তে নেই। তাহলে কি আছে কোডে, আমাদের এখানে ক্লাস সি নামে একটা ক্লাস আছে দ্যাট এক্সটেন্ডস বি। ক্লাস সি হচ্ছে বি এর চাইল্ড ক্লাস। তো ক্লাস বি একটা ক্লাস আছে যেটা হচ্ছে এক্সটেন্ডস এ, সো বি হচ্ছে এর চাইল্ড। আর এ নামে একটা নরমাল একটা ক্লাস আছে। তো লাস্ট ক্লাসে কি দেখছিলাম যে কনস্ট্রাক্টরের আমরা যদি কিছু না দেই তাহলে কি জানি হয়, এখানে কম্পাইলার জানি কি অ্যাড করে দেয়। মনে আছে? ইনহেরিটেন্সে চাইল্ড ক্লাসে আমরা যদি কিছু না লিখি কনস্ট্রাক্টর কম্পাইলার জানি কি অ্যাড করে দেয়। সুপার কিওয়ার্ডটা অ্যাড করে দেয়, সুপার তারপর প্যারেনথেসিস। সুপার দিয়ে সে হচ্ছে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরটা কল দিয়ে দেয়। আচ্ছা,
তো প্রত্যেকটা ক্লাসের কনস্ট্রাক্টরেই বেসিক্যালি এখানে একটা সুপার কল থাকবে, ইভেন এ ক্লাসের কনস্ট্রাক্টর এখানে সুপার একটা কল থাকবে। ঠিক আছে, সো কোডটা হচ্ছে এরকম। আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব সি এর, নিউ সি আমরা যখন দিলাম, সি এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সি এর কনস্ট্রাক্টর কল হচ্ছে, কনস্ট্রাক্টরের ফার্স্ট কাজ কি করতেছে, সে সুপার কল দিয়ে সে প্যারেন্টের কনস্ট্রাক্টরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো চাইল্ডের কনস্ট্রাক্টরের প্রথমে যে সুপার কলটা থাকে এটা দিয়ে হচ্ছে সুপার দিয়ে প্যারেন্ট কনস্ট্রাক্টরে চলে যায়। তো কোন প্যারেন্টের কাছে যাবে, যেহেতু সি এর প্যারেন্ট হচ্ছে বি, সো সুপার কল দিয়ে সে হচ্ছে বি এর কনস্ট্রাক্টরে চলে যাবে। তো এখানে আবার সুপার কল দেয়া আছে, এটা দিয়ে সে এ এর কনস্ট্রাক্টরে চলে যাবে, যেহেতু বি এর প্যারেন্ট যেহেতু এ, সো এখানে সুপার কল দিয়ে সে হচ্ছে এ এর কনস্ট্রাক্টরে চলে আসবে। তো এখানে আরেকটা সুপার কল আছে, অ্যাকচুয়ালি এই সুপার কলটাও এর প্যারেন্ট ক্লাসের কাছে যাবে, কিন্তু এর প্যারেন্ট যেটা ওটা আমরা একটু পরে দেখবো, এটা পরে দেখবো। আপাতত এটা নিয়ে মাথা না ঘামাই। তো বেসিক্যালি কি হচ্ছে যে চাইল্ড ক্লাস থেকে সুপার কল হয়ে প্যারেন্টের কনস্ট্রাক্টরের কাছে চলে যাচ্ছে। তো এখানে যখন এর কাছে আসবে সবার প্রথমে এর কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে। হ্যাঁ, তো আমরা যখন কোডটা রান করব সবার প্রথমে দেখবো যে এই লাইনটা প্রিন্ট হচ্ছে, দ্যাট মিন্স এর কনস্ট্রাক্টরটা সবার প্রথমে এক্সিকিউট হচ্ছে। তারপরে হচ্ছে এখানে বি এর কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, দেখবো যে এখানে এই লাইনটা, এই প্রিন্টটা এক্সিকিউট হবে। আর সবার লাস্ট হচ্ছে সি এর কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে বা এই লাইনটা এক্সিকিউট হবে। তো অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করব, চাইল্ডের অবজেক্ট থেকে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল হয়ে যাবে একদম যতক্ষণ না পর্যন্ত একদম টপ লেভেলের প্যারেন্ট ক্লাস পর্যন্ত সে পৌঁছাচ্ছে, ততক্ষণ কনস্ট্রাক্টর কল হবে। কল হওয়ার পরে একদম প্রথমের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা সে হচ্ছে সম্পূর্ণ এক্সিকিউট করবে, তারপর এখান থেকে কলিং চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর এক্সিকিউট করবে, এভাবে করে ব্যাক করতে থাকবে আর কি। এই কোডটা যদি রান দেই, দেখো যে আমার আউটপুট আসছে, প্রথমে আসছে ইনসাইড এ কনস্ট্রাক্টর, দ্যাট মিন্স এই লাইনটা প্রিন্ট হয়েছে, তারপর প্রিন্ট হয়েছে ইনসাইড বি কনস্ট্রাক্টর এটা, দেন হচ্ছে সবার লাস্টে ইনসাইড সি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে চাইল্ডের কনস্ট্রাক্টর এক্সিকিউট হওয়ার আগে, চাইল্ড কনস্ট্রাক্টর যে কোডগুলো আছে ওগুলা কমপ্লিট হওয়ার আগে প্যারেন্টের কনস্ট্রাক্টরের কোডগুলো কমপ্লিট করে আসবে। আচ্ছা, কোডে কোনো কোয়েশ্চেন আছে এটা? ওকে, আমরা আগাই। আচ্ছা, অবজেক্ট ক্লাস। তো এখানে একটা জিনিস দেখো, আমরা এই যে সি এর অবজেক্টটা ক্রিয়েট করছি না, যেটা নাম দিচ্ছি আমরা সি, এখন আমি যদি সি ডট দিই, কিন্তু বেশ কতগুলো ফাংশন এখানে শো করতেছে, যে টু স্ট্রিং, ইকুয়ালস, হ্যাশ কোড। কথা হচ্ছে যে এই ফাংশনগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ, আমাদের কোনো ক্লাসে তো এগুলো আমরা লিখিনি, যে সি এর যতগুলো ক্লাস আছে কোনো ক্লাসেই তো আমরা টু স্ট্রিং বা হ্যাশ কোড এগুলো তো লিখিনি। তো কথা হচ্ছে এই ফাংশনগুলো কোথা থেকে আসলো? আমি সি ডট প্রিন্ট দেই ডট হ্যাশ কোড প্রিন্ট দেব, হচ্ছে যে এই ফাংশনটা কোথা থেকে আসলো। তো এটা লজিকটা হচ্ছে যে অবজেক্ট নামে একটা জাভা ক্লাস আছে, হ্যাঁ, আর জাভার সবগুলা ক্লাসের রুলগুলো হচ্ছে এরকম, হয় কোন একটা ক্লাস অন্য কোন একটা ক্লাসকে ইনহেরিট করবে, যেটা এখানে করা হয়েছে, যে ক্লাস সি ক্লাস বি কে ইনহেরিট করছে, ক্লাস বি এ কে ইনহেরিট করছে, অথবা কোন ক্লাস যদি কোন ক্লাসকে ইনহেরিট না করে, সেটা হচ্ছে এই যে অবজেক্ট নামে একটা জাভা ক্লাস আছে, যেটা হচ্ছে এখানে ডিফাইন করা java.lang.object। হ্যাঁ, তো কোন ক্লাস যদি অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড না করে, ওটা হচ্ছে অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, এরকম। এটা আর কি ইমপ্লিসিটলি এই জিনিসটা করে দিবে। ঠিক আছে, তো সবগুলা জাভা ক্লাসে কোনো না কোনো ক্লাসের চাইল্ড ক্লাস হইতে হবে, মানে আমরা যেগুলো লিখতে পারবো, আমরা যেগুলা ক্লাস লিখতে পারবো সেগুলো হচ্ছে কোনো না কোনো ক্লাসের চাইল্ড ক্লাস হবে। তো হয় ডাইরেক্টলি অবজেক্ট ক্লাসের চাইল্ড ক্লাস হবে, যেমন এখানে এ ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্লাসের ডাইরেক্ট চাইল্ড ক্লাস। ঠিক আছে, অবজেক্ট ক্লাস এ হচ্ছে, সরি, এ ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্লাসের চাইল্ড ক্লাস। তো আমরা যদি এটা নাও লিখি, ওই এক্সটেন্ড অবজেক্ট এটা হচ্ছে এগেইন কম্পাইলার থেকে এটা প্রোভাইড করে দেওয়া হবে। তো কোনো ক্লাস অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড না করলে সেটা হচ্ছে অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করে নেবে। আর এই যে তাহলে ফাংশনগুলো আমরা দেখতেছি যে হ্যাশ কোড, তারপরে তোমার
টু স্ট্রিং, এই জিনিসগুলো তাহলে ওই অবজেক্ট ক্লাসের থেকে আমাদের আসছে। তো অবজেক্টও যেহেতু একটা ক্লাস, ওই অবজেক্ট ক্লাসে আমরা অবজেক্ট বানাইতে পারবো। তারপরে এখান থেকে দেখো যে সেই ফাংশনগুলো, এই যে এই ফাংশনগুলো আমরা কল দিতে পারতেছি। তাহলে এই যে ফাংশনগুলো ইকুয়ালস, হ্যাশ কোড, এই জিনিসগুলো আসলে আসছে অবজেক্ট ক্লাস থেকে। তো দুইটা জিনিস বুঝতে হবে যে অবজেক্ট ক্লাসের মধ্যে কিছু ফাংশন ডিফাইন করা আছে, জাভার প্রত্যেকটা ক্লাস, যত ক্লাসই লেখো প্রত্যেকটা ক্লাসই আসলে এই ফাংশনগুলা, অবজেক্ট ক্লাসে যে ফাংশনগুলো আছে সেগুলা ইনহেরিট করে নেয়। হয় ডাইরেক্টলি ইনহেরিট করে, যেটা এখানে এ করছে, অথবা ইনডাইরেক্টলি করে, যেহেতু এ হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করছে। সো বি যখন এ কে ইনহেরিট করবে তখন বিও ওই অবজেক্ট ক্লাসের মেম্বারগুলোকে পেয়ে যাবে। আর এখানে তাহলে এতে আমরা সুপার দিয়ে কাকে কল দিচ্ছি, এবার তো বলতে পারা উচিত। কে বলতো এখানে এ সুপার দিয়ে কাকে কল দিচ্ছে, কোন ক্লাসের কনস্ট্রাক্টর কল দিচ্ছে? ক্লাস এ ক্লাস কে? না, এ ক্লাস থেকে তো আমি কল দিচ্ছি। ও সুপার স্যার, বি ক্লাস কে স্যার? বি তো এর চাইল্ড ক্লাস, বি থেকে আমি এ থেকে তো বি কে কল দিতে পারবো না। এ তো জানে না যে ওর চাইল্ড গুলা কি, ঠিক আছে? সো কোন একটা ক্লাস থেকে তো চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতে পারবো। এখানে সুপার দিয়ে আমরা হচ্ছে অবজেক্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি। যেটা বলছিলাম যে কোনো ক্লাস যদি অন্য কোনো ক্লাসকে ইনহেরিট না করে, হচ্ছে অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে। সো এর কনস্ট্রাক্টর যখন সুপার কল হচ্ছে, এটা আসলে অবজেক্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এই এক্সটেন্ড অবজেক্ট এরকম স্টেটমেন্ট কি দেয়া লাগবে না? না, দেয়া লাগবে না। আমরা যদি এখানে না লিখি কিছু, তখন সে নিজে থেকে এক্সটেন্ড করে নেবে। ওকে, আর এখানে সুপারের উপর যদি মাউস টানো, দেখো যে এটা হচ্ছে এই যে অবজেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল দিচ্ছে এখানে সুপার। আচ্ছা, তো তুমি যদি এভাবে ক্লাস ডিক্লেয়ার করো, যে ক্লাস প্যারেন্ট যদি তুমি লেখো, জাভা হচ্ছে এটাকে এভাবে দেখবে যে ক্লাস প্যারেন্ট এক্সটেন্ডস অবজেক্ট। আর যদি অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করো, তাহলে আর কিছু দিবে না, কারণ জাভা হচ্ছে একটা বেশি ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। সো ক্লাস সি যখন এক্সটেন্ডস বি দিছে, তখন কিন্তু এখানে এক্সটেন্স অবজেক্ট এটা হবে না, কারণ জাভা একটা বেশি ক্লাস এক্সটেন্ড করতে পারে না। কিন্তু রুলটা এমন ভাবে করা যেন সবগুলা ক্লাস, সব জাভা ক্লাসই হয় অবজেক্টের ডাইরেক্ট চাইল্ড হবে, অথবা গ্র্যান্ড চাইল্ড বা ইনডাইরেক্ট চাইল্ড ক্লাস হবে। ঠিক আছে? যেমন সি হচ্ছে, এই ক্লাস সি হচ্ছে এখানে অবজেক্টের চাইল্ড কিভাবে, কারণ হচ্ছে এ হচ্ছে অবজেক্টের ডাইরেক্ট চাইল্ড, বি হচ্ছে এর চাইল্ড, আর সি হচ্ছে বি এর চাইল্ড। এভাবে ইনডাইরেক্টলি সি হচ্ছে বি এর অবজেক্টের চাইল্ড ক্লাস। ঠিক আছে? তো সব জাভা ক্লাসই অ্যাকচুয়ালি অবজেক্টের ডাইরেক্ট অর ইনডাইরেক্ট চাইল্ড ক্লাস। এন্ড সব জাভা ক্লাসেই অবজেক্ট ক্লাসে যে ফাংশনগুলো থাকে, এই যে এখানে আমরা সি দিয়ে যে ফাংশনগুলো দেখতেছি, আবার সবগুলা ক্লাসের অবজেক্টে এই ফাংশনগুলো থাকবে। ফাংশনগুলো কি কি আছে? এর মধ্যে একটা ফাংশন আছে ক্লোন নামে একটা ফাংশন আছে। তো ক্লোন যেটা করে, ক্লোন হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে, মানে যে অবজেক্ট থেকে আমি ক্লোন ফাংশন কল দিব, ক্লোন হচ্ছে ওই অবজেক্টের যে ফিল্ড গুলো আছে বা প্রপার্টি গুলো আছে, সেই ভ্যালুগুলো সেম রেখে সে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করবে। ওকে, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবে যার ফিল্ড গুলার ভ্যালু সেম। আচ্ছা, ইকুয়ালস নামে একটা ফাংশন আছে। ইকুয়ালস হচ্ছে চেক করে যে দুইটা রেফারেন্স সেম অবজেক্টকে রেফার করতেছে কিনা। ওকে, এটা কিন্তু ইকুয়াল কিন্তু আবার ভ্যালু চেক করে না। লাইক দুইটা ডিফারেন্ট স্টুডেন্ট অবজেক্ট, ওদের সব ভ্যালু যদি সেম হয়, লাইক নেম, দুইটা অবজেক্টের নেম সেম, দুইটা আইডি সেম, হ্যাঁ, এই সবগুলা ভ্যালু ধরো সেম, কিন্তু এটা দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট স্টুডেন্ট অবজেক্ট, তখন কিন্তু ইকুয়াল হচ্ছে ফলস রিটার্ন করবে, কারণ ইকুয়াল চেক করতেছে যে দুইটা অবজেক্ট মানে অবজেক্টটা সেম কিনা। ডিফারেন্ট অবজেক্ট যখন হয়ে যাবে, ইকুয়ালস হচ্ছে ফলস রিটার্ন করবে। আচ্ছা, টু স্ট্রিং নামে একটা মেথড আছে, যেটা হচ্ছে অবজেক্টের একটা রিপ্রেজেন্টেশন রিটার্ন করে। ঠিক আছে? তো টু স্ট্রিং আমরা একটু দেখি, দুইটা জিনিস আমরা দেখবো, হ্যাশ কোড নামে একটা মেথড আছে, আর টু স্ট্রিং নামে একটা মেথড আছে।
জাভার অবজেক্ট গুলা ইন্টারনালি সে হচ্ছে একটা কোড দিয়ে বা একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে। সেই নাম্বারটা হচ্ছে এখানে এই হ্যাশ কোড দিয়ে পাওয়া যায়। কোডটা যদি রান দিই, দেখো যে সি এর জন্য প্রথমে এই যে কনস্ট্রাক্টর গুলা কল হইলো, তারপরে একটা নাম্বার প্রিন্ট হইলো। ঠিক আছে, তো ডিফারেন্ট অবজেক্টের জন্য দেখবো যে এই নাম্বারটা ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জাভা হচ্ছে অবজেক্ট গুলাকে এরকম একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে। আর টু স্ট্রিংটা যখন আমরা কল দেই, তো এখানে প্রথমে প্রিন্ট হয় হচ্ছে ক্লাসের নাম, তারপর অ্যাট সাইন, তারপর হচ্ছে এই যে নাম্বারটা আছে এখানে হ্যাশ কোডটা, সেটার হেক্স ভ্যালুটা আর কি। ঠিক আছে, এখানে ইন্টিজার বা ডেসিমাল ভ্যালু আছে, এটার হচ্ছে হেক্স ভ্যালু। তো এটা আমি চেক করতে পারি, ডেসিমাল টু হেক্স যদি দেই, এখানে যদি এই ভ্যালুটা নেই, এই ইন্টিজার ভ্যালুটা কনভার্ট যদি করি, তাহলে যে হেক্স নাম্বারটা হচ্ছে এটা, যেটাই যে এই এখানে শো করতেছে 5v480cf9। সো টু স্ট্রিং মেথডটা কল দিলে সে হচ্ছে ক্লাসের নাম প্রিন্ট করবে, অ্যাড প্রিন্ট করবে, তারপর ওই যে ওর হেক্স হ্যাশ কোড যেটা আছে সেটার হেক্স ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তো ডিফারেন্ট অবজেক্ট যদি হয়, ধরো সি এর আমি অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এগুলোর জন্য দেখবো যে হ্যাশ কোড টু স্ট্রিং এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো প্রথম অবজেক্টটার জন্য এই কোডটা দিল, কোড চেঞ্জ হয়নি। আচ্ছা আমি এখানে সি দিছি, হ্যাঁ সি ওয়ান ডট। সো ফার্স্ট অবজেক্টের জন্য এখানে হচ্ছে এই নাম্বারটা প্রিন্ট হইলো হ্যাশ কোডে, সেকেন্ড অবজেক্টের জন্য এই নাম্বারটা হ্যাশ কোডে প্রিন্ট হলো। আর ফার্স্ট অবজেক্টের টু স্ট্রিং এ ক্লাসের নাম অ্যাড, এই হ্যাশ কোডের হেক্সা ভ্যালুটা প্রিন্ট হলো, আর এখানে হচ্ছে এই নাম্বারটার হেক্সা ভ্যালুটা প্রিন্ট হলো। ঠিক আছে, সো আমাদের এত বেশি ডিটেইলস জানার দরকার নাই। এগুলা থেকে দুইটা জিনিস জানতে হবে, যে জাভা সবগুলা ক্লাসই হয় ডাইরেক্ট কোন অবজেক্ট, ডাইরেক্টলি অবজেক্ট ক্লাসের চাইল্ড, অথবা ইনডাইরেক্টলি অবজেক্ট ক্লাসের চাইল্ড। আর অবজেক্ট ক্লাসে এরকম হ্যাশ কোড, টু স্ট্রিং, তারপর হচ্ছে ক্লোন, ইকুয়ালস, এই মেথডগুলা অবজেক্ট ক্লাসের মধ্যে আছে। আর এই মেথডগুলো আমরা ইউজ করতে পারবো, সব অবজেক্টেই এই মেথডগুলো কল দিতে পারবো। Okay? তাহলে আমাদের অবজেক্ট ক্লাস নিয়ে কারো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে জাভার কোন ক্লাসটা হচ্ছে সব ক্লাসের প্যারেন্ট ক্লাস, ইন্টারভিউ বোর্ডে টোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে, তখন বলতে হবে অবজেক্ট ক্লাসটা হচ্ছে সব ক্লাসের প্যারেন্ট ক্লাস। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমাদের নেক্সট টপিক আমরা আজকে যেটা দেখতে চাই সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। খুব ছোট একটা টপিক, আমরা শুরু করি। আচ্ছা, এখানে এনক্যাপসুলেশনের অনেক কথাবার্তা লেখা আছে, আমি হচ্ছে একটু নিজের মতো করে বলি এনক্যাপসুলেশন জিনিসটা কি। বেসিক্যালি এনক্যাপসুলেশন হচ্ছে যে ক্লাসের যে ফিল্ড গুলা আছে, হ্যাঁ, ফিল্ড গুলার এক্সেস আমরা হচ্ছে প্রোটেক্ট করব। তো এটা কেন প্রোটেক্ট করা দরকার হতে পারে, যে সাপোজ তোমার ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টের ধরো একটা অবজেক্ট তোমার আছে। তো আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টের ওই অবজেক্টের ব্যালেন্স ফিল্ডটাকে আমরা যদি প্রোটেক্ট না করি, হ্যাঁ, তাহলে কিন্তু যে কেউ ওই ব্যালেন্সের মধ্যে আনরিজনেবল ভ্যালু, লাইক নেগেটিভ ভ্যালু অর অনেক বড় কোনো একটা ভ্যালু, এগুলা কিন্তু বসায় দিতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি একটা ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট করা হয়, হ্যাঁ, ওখানে কি ভ্যালু বসানো হচ্ছে এটাই কিন্তু ক্লাসের কন্ট্রোল থাকে না। তো ক্লাসের অবজেক্টের ফিল্ড গুলায় কি ভ্যালু বসবে এই জিনিসটা কন্ট্রোল করার একটা সিস্টেম হচ্ছে এনক্যাপসুলেশন। তো আমি একটা এক্সাম্পল কোড দিই এখানে, যে সাপোজ আমাদের টাইম নামে একটা ক্লাস আছে, যে এই ক্লাসের মধ্যে
সাপোজ আমি লিখি ক্লাসটা টাইম নামে একটা ক্লাস আছে, এটার মধ্যে আছে ধরো ইন্টিজার সেকেন্ড, ইন্টিজার মিনিট, ইন্টিজার আওয়ার। সো টাইম নামে একটা ক্লাস যেটা এই তিনটা ভ্যালু আছে। এখন তুমি চিন্তা করো যে এই সেকেন্ডের ভ্যালু কত হতে পারে বা সেকেন্ডের ভ্যালু রেঞ্জ কি হতে পারে। কোন একটা টাইম যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, মানে সেকেন্ডের ভ্যালু রেঞ্জটা কি হতে পারে? জিরো থেকে 69, 59। 59, হ্যাঁ, 0 থেকে 59 হবে রেঞ্জ। মিনিটও সেম, 0 থেকে 59, আর আওয়ার হবে 0 থেকে, যদি 24 আওয়ার ধরো, 0 থেকে 23 ম্যাক্স। এখন সাপোজ আমি একটা এই যে টাইমের কনস্ট্রাক্টর দিয়েছি প্যারামিটারাইজড, যারা হচ্ছে এই ভ্যালুগুলোকে সেট করে। সাপোজ আমি একটা টাইমের অবজেক্ট ক্রিয়েট করব, আমি হচ্ছে সেকেন্ড আর মিনিট আর আওয়ারের ভ্যালুগুলো ধরো দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি চাইলে t1.hour ইকুয়াল টু 50 দিয়ে দিতে পারি, 1.minute ইকুয়াল টু 100 দিয়ে দিতে পারি। কিন্তু এগুলো আমরা বুঝতেছি যে এই ভ্যালুগুলো কিন্তু রং। আওয়ারের ভ্যালু কখনোই 50 হওয়ার কথা না, মিনিটের ভ্যালু কখনোই 100 হওয়ার কথা না। সো একটা ক্লাস কিভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করবে যেন আওয়ার আর মিনিটের ভ্যালু এরকম মানে আনডিজায়ারেবল কোনো ভ্যালু যাতে না হয়, সেইটা একটা ক্লাস কিভাবে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো এখান থেকে আসছে হচ্ছে ওই এনক্যাপসুলেশনের আইডিয়াটা, যে ক্লাস যেটা করবে, ক্লাস হচ্ছে সবগুলো ফিল্ডের বা সবগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের, আচ্ছা আমি চাই যে এটা যেন আমার ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস না করা যায়, তো ওই অ্যাক্সেসটা আমি কিভাবে অফ করব? প্রাইভেট দিয়ে দেবো। প্রাইভেট দিয়েছে। প্রাইভেট। সো প্রাইভেট কি করে? প্রাইভেট হচ্ছে ক্লাসের কোন একটা ফিল্ডের অ্যাক্সেস বন্ধ করে দেয়। আমি যদি এগুলোকে প্রাইভেট করে দিই, এখন আর ক্লাসের বাইরে থেকে এইগুলা অ্যাক্সেস করা যাবে না। এই যে রেড হয়ে গেছে অলরেডি, দ্যাট মিন্স আওয়ার মিনিট আমি অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আচ্ছা, তো অ্যাক্সেস বন্ধ করে আমার টার্গেট না, অ্যাকচুয়ালি আমাদের একটা কন্ট্রোলড সিস্টেম দেয়া টার্গেট, যাতে আমরা যেভাবে চাই সেভাবে যেন অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তো এনক্যাপসুলেশনের ফার্স্ট রুল হচ্ছে যে আমরা ক্লাসের সবগুলা ফিল্ড বা সবগুলা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা হচ্ছে প্রাইভেট করে দিব। কেন করে দিলাম? কারণ যাতে যে এরকম যে কেউ এসে আনডিজায়ারেবল ওখানে ভ্যালু যাতে না সেট করে দিতে পারে, এই জন্য প্রাইভেট করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু এক্সেসও দিতে হবে, মানে ভ্যালুগুলা তো ক্লাসের বাইরে থেকে যেন এক্সেস করা যায় ওই সিস্টেমও দিতে হবে। সেগুলো আমরা দিব হচ্ছে ফাংশনের মাধ্যমে, মেথডের মাধ্যমে। তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমাদের দুই রকম ফাংশন লিখতে হবে। একটা হচ্ছে ভ্যারিয়েবলের কারেন্টলি কি ভ্যালু আছে ওইটার জন্য একটা ফাংশন লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে গেট মেথড, গেটার মেথড। আর হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করার জন্য, হ্যাঁ, সাপোজ সেকেন্ডে যে ভ্যালু আছে আমি অন্য একটা ভ্যালু বসাইতে চাই, ওইটার জন্য আমরা আরেকটা ফাংশন দিব যেটা হচ্ছে সেট মেথড। তো মেথডগুলো আমি দেখাই। প্রথমে আমি দিই হচ্ছে গেট মেথড। আমি তো এখন t1.time দিয়ে সরি t1.second দিয়ে সাপোজ এটা ইউজ করে তো আমি এখন সেকেন্ডের ভ্যালুটা পাবো না, কারণ সেকেন্ড ভ্যালু প্রাইভেট। তা আমি ভ্যালুটা কিভাবে পাবো? পাওয়ার জন্য আমাদের গেটার মেথড লিখতে হবে। গেটার মেথড কিভাবে লেখে? প্রথমে দিতে হবে হচ্ছে রিটার্ন টাইপ, যে ভ্যালুটা আমরা রিটার্ন করতে চাচ্ছি ওটা যে টাইপ সেটা দিতে হবে। তো ইউজুয়ালি গেটার মেথডগুলো পাবলিক হয়, সো দিলাম পাবলিক, তারপর রিটার্ন টাইপ দিব। যেটা আমি সেকেন্ড রিটার্ন করছি, সেকেন্ডের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। সো আমাদের গেটার মেথডের রিটার্ন টাইপ হবে ইন্ট। মেথডের নামটা লেখার একটা রুল আছে গেটার মেথডের, সেটা হচ্ছে আমাদের প্রথমে গেট শব্দটা লিখতে হয়, তারপর হচ্ছে ওই ভ্যারিয়েবলের নামটা লিখতে হয়। সো এখানে সেকেন্ড আমি যদি গেট করতে চাই, নামটা হবে এরকম গেট। এতে এটা দুইটা ওয়ার্ডের, গেট একটা ওয়ার্ড, সেকেন্ড একটা ওয়ার্ড, সো এই জন্য ওই জাভার নেমিং কনভেনশনটা ফলো করা হয়েছে, সেকেন্ডটা ক্যাপিটাল করা হয়েছে। আচ্ছা,
তো গেট একটা ফাংশন, গেট সেকেন্ড, আর এই ফাংশনে প্যারামিটারে কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, যেহেতু আমরা ভ্যালুটা পাইতে চাই, রিটার্ন করতে চাই, সেই জন্য প্যারামিটার কোনো ভ্যালু আমাদের দরকার নেই। ভিতরে কি করবো, রিটার্ন করে দিই। তো এটা হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য গেটার মেথড। তো আমি যখন যদি এখন এই অবজেক্ট দিয়ে অবজেক্টের সেকেন্ড ভ্যালুটা আমি পেতে চাই, তো এটাকে এভাবে পাইতে পারি। p1 অবজেক্টটা দিয়ে আমি এখন গেট সেকেন্ড কল দিব। গেট সেকেন্ড মেথডটা হচ্ছে আমাদের সেকেন্ডের ভ্যালুটা রিটার্ন করে দিবে। সো ওই ভ্যালুটা আমি এখন এইভাবে ফাংশনের থ্রুতে আমি আর কি পাবো। ঠিক আছে, তো মিনিটের জন্য এরকম গেট মেথড লিখতে হবে। মিনিটেরটা হবে গেট মিনিট, সেকেন্ডের জন্য আওয়ারের জন্য একটা লিখতে হবে, সেটা হবে গেট আওয়ার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গেটার মেথড। তো ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য আরেক রকম মেথড আমাদের দরকার, সেটা হচ্ছে সেটার মেথড। মেথডটা কেমন হবে? সেট মেথডটা হচ্ছে হবে পাবলিক। সেট মেথড থেকে কিছু রিটার্ন করব না, সো সেট মেথডের রিটার্ন টাইপ ভয়েড। জিনিসটা মাথায় রাখতে হবে, গেট মেথডের রিটার্ন টাইপ হচ্ছে যেই ভ্যারিয়েবল রিটার্ন করতে চাই তার যে টাইপ সেটা, আর সেট মেথডের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। এটার নাম হবে হচ্ছে সেট, এই ওয়ার্ডটা ইউজ করব, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম। আমি যদি সেকেন্ড সেট করতে চাই আমি দিব হচ্ছে সেট সেকেন্ড, মিনিট করতে চাইলে সেট মিনিট, এরকম। গেট মেথডের প্যারামিটারটা ছিল এমটি, কারণ এখানে আমার কোনো প্যারামিটার দরকার পড়তেছে না। কিন্তু সেট সেকেন্ডে আমার কিন্তু একটা প্যারামিটার দরকার হবে। সেকেন্ডের নতুন যে ভ্যালুটা সেটা তো আমার দিতে হবে, তাই না? তো এখানে আমরা এই কনস্ট্রাক্টর যেভাবে করছি ওরকমই হবে। প্যারামিটারটা আমরা দিব এরকম, আর এটা এইভাবে সেট করে দেব। এটা হচ্ছে সেটার মেথড। প্যারামিটারের ডেটা টাইপ কি হবে, যে আমরা যে ভ্যালুটা সেট করতে যাচ্ছি ওর যে ডেটা টাইপ, প্যারামিটারের ডেটা টাইপ সেম হবে, আর এভাবে সেট করে দিব। ওকে, তো এখনো কিন্তু আমাদের আগের প্রবলেমটা ঠিক সমস্যাটা মানে আগে যে সমস্যাটা হচ্ছিল ওটা কিন্তু এখনো সলভ হয় নাই। আমি এখন স্টিল সেকেন্ডে ধরো বড় একটা ভ্যালু দিয়ে দিতে পারি, বাট এখন আমরা যেহেতু ফাংশন ইউজ করছি সেট করার জন্য, আমরা কিন্তু এখানে লজিক অ্যাপ্লাই করতে পারি। তো কিরকম, এই যে যদি আমরা সেকেন্ডের ভ্যালুটা চেক করে তারপর অ্যাসাইন করতে পারি, ইফ সেকেন্ড গ্রেটার ইকুয়াল 0 এন্ড সেকেন্ড লেস দেন 60, তখন তুমি ভ্যালুটা চেঞ্জ করো। এই কন্ডিশন আমার যখন ফুলফিল হবে তখনই হচ্ছে আমরা ভ্যালুটা চেঞ্জ করব। তো এই কেসে আমরা যদি এভাবে কল দেই, আমার কিন্তু এই কন্ডিশনটা ফলস হবে, সেকেন্ডের ভ্যালু চেঞ্জ হবে না। বুঝা যাচ্ছে? তো এখন আমাদের সুবিধাটা কি হচ্ছে, যে আমরা যদি ফাংশন ইউজ করি ভ্যালু চেঞ্জ করার আগে আমরা লজিক অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম প্রত্যেকটার জন্যই আমাদের এখন গেট আর সেট মেথড দিতে হবে। সো জন্য এটা সেট মেথড দিতে হবে। মিনিটের জন্য গেট মিনিট সেট মিনিট, আওয়ারের জন্য গেট আওয়ার সেট আওয়ার। আর আমরা চাইলে প্রত্যেকটা এরকম লজিকও দিয়ে দিতে পারি, যে মিনিটের লজিকটা হবে সেট মিনিটে এরকম দিস ডট মিনিট, আওয়ারের লজিকটা হবে এরকম আওয়ারটা হচ্ছে লেস দেন 24। এভাবে সবগুলা গেট এন্ড সেট মেথড আমরা এখানে লিখলাম। ওকে, লেটস রিক্যাপ। এনক্যাপসুলেশন জিনিসটা কি? মেইনলি এনক্যাপসুলেশনের আইডিয়াটা হচ্ছে যে ডাইরেক্টলি যেন অবজেক্টের কোডগুলা এরকম চেঞ্জ না, মানে কোড মানে কি, ডাইরেক্টলি অবজেক্টের ডেটাগুলা যেন কেউ চেঞ্জ না করে দিতে পারে। সো এটা কিভাবে আমরা করব, আমরা হচ্ছে ডেটাগুলোকে প্রাইভেট করে দিব,
প্রাইভেট করে দিয়ে আমরা ডেটার চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে মেথড দিয়ে দিব। হ্যাঁ, চেঞ্জ করার জন্য মেথড দিব, আর গেটের ভ্যালু গুলা পাওয়ার জন্য আমরা হচ্ছে এই গেট মেথড গুলা দিয়ে দিব। ঠিক আছে, তার মানে এখন ডেটাগুলোকে পেতে হইলে আমাদের কোনো একটা ফাংশনের থ্রুতে আমাদের যেতে হবে, আর ওই ফাংশনের মধ্যে আমরা অনেক লজিক অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, যে এখানে একটা জিনিস কি, আমি যদি সাপোজ এই এনক্যাপসুলেশনের মাধ্যমে আমি এক্সেসও কন্ট্রোল করতে পারি। সাপোজ আমি চাই না মিনিটের ভ্যালুটা আমি বাইরের এক্সেস দিতে, মানে অবজেক্ট থেকে মিনিটের এক্সেস আমি দিব না, তখন আমি যদি এখানে গেট মিনিট মেথডটা না দেই, হ্যাঁ, তখন কিন্তু টাইমের অবজেক্ট থেকে আর মিনিটটা পাওয়া যাবে না। তো এভাবে আমরা এক্সেসও কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো এনক্যাপসুলেশনের আরেকটা আইডিয়া হচ্ছে যে এক্সেস কন্ট্রোল করা ভ্যারিয়েবলের। তো ক্লাসে অনেক সময় এমন কোড থাকে বা ইন্টারনাল কিছু ডেটা আর ফাংশন থাকে যেগুলো আমাদের বাইরে থেকে এক্সেস দেওয়ার দরকার নেই। তো এনক্যাপসুলেশনের আরেকটা আইডিয়াটা হচ্ছে যে ক্লাসের কমপ্লেক্সিটি হাইড করার জন্য আমাদের যেগুলা ক্লাসের বাইরে থেকে এক্সেস করা দরকার নেই সেগুলো আমরা এক্সেস দিব না। ঠিক আছে, সো দুইটা টার্গেটিং এনক্যাপসুলেশনের, যে আমাদের সবগুলা ভ্যারিয়েবল প্রাইভেট করে দিতে হবে, আর চেঞ্জ করার জন্য গেট এন্ড সেট মেথড দিতে হবে, আর হচ্ছে কমপ্লেক্সিটি কমানোর জন্য যেই মেথড আর যেই ভ্যারিয়েবল গুলা আমাদের এক্সেস দেওয়ার দরকার নেই সেগুলো আমরা প্রাইভেট করি। তো এখানে যাই থিওরিতে, দেখো এনক্যাপসুলেশনের একটা ডেফিনেশন দেয়া আছে। Encapsulation is the mechanism that binds together code and data it manipulates and keeps both safe from outside interference and misuse. অনেক হেভি একটা ডেফিনেশন, বাট তুমি যদি ভাঙো দেখো যে দুইটা পার্ট আছে, বাইন্ডস টুগেদার কোড অ্যান্ড ডেটা, যেটা কিন্তু আমরা এখানে করছি। আমাদের এখন যদি ডেটা অ্যাক্সেস করতে হয় সেটা কিন্তু ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করা হচ্ছে। তো এখানে ডাটা আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে, আর কোড আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের এই মেথড গুলোকে। ঠিক আছে, সো আমরা যখন ডাটাকে বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে যখন এই ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করতেছি, আমরা আসলে কি করলাম, ডাটাকে ফাংশনের সাথে বাইন্ড করে ফেললাম বা ডাটাকে কোডের সাথে বাইন্ড করে ফেললাম। আচ্ছা, আর কিপস বোথ সেফ ফ্রম আউটসাইড ইন্টারফারেন্স এন্ড মিসইউজ। তো এই মিসইউজের ব্যাপারটা তো আমরা দেখলামই, যে আমরা কোডের মাধ্যমে এই কন্ট্রোল করতে পারি যে ভ্যালু কি সেট হবে বা এক্সেস গুলো কি হবে, সেগুলো আমরা হচ্ছে কোডের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। তো ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট এনক্যাপসুলেশন ইজ আ প্রোটেক্টিভ র্যাপার, যে কেউ যেন ওই ডেটাগুলোকে অরবিটারি এক্সেস করে অরবিটারি ভ্যালু না বসে দিতে পারে, এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, আর এনক্যাপসুলেশনের সেকেন্ড আইডিয়াটা হচ্ছে যে কমপ্লেক্সিটি হাইড করা। তো যেটা বলতেছিলাম যে ক্লাসের ইন্টারনালে অনেক কোড থাকতে পারে, অনেক ফাংশন থাকতে পারে, ভ্যারিয়েবল থাকতে পারে, যেগুলো আমাদের ক্লাস যে ইউজ করবে তার যেগুলো জানার দরকার নেই। হ্যাঁ, তো এই কাজটা কিন্তু সব জায়গায় করা হয়। তুমি মোবাইল ফোন চিন্তা করো, মোবাইল ফোনে যে টাচ স্ক্রিনটা আছে, তোমার কিন্তু জানার দরকার নাই যে টাচ স্ক্রিনটা কিভাবে কাজ করতেছে। তুমি জাস্ট জানো যে এখানে ট্যাপ করলে এটা এখানে এই ক্লিকের মতো কাজ করবে, আমি যদি সোয়াইপ করি সেটা হচ্ছে লেফট সোয়াইপ দিলে লেফটে যাবে, এরকম। তোমার কিন্তু জানার দরকার নেই যে এই জিনিসটা আসলে লজিকটা কি বা কিভাবে বানানো হয়েছে এই টাচ স্ক্রিনটা। তারপর ধরো স্টিয়ারিং এর কথা চিন্তা করো গাড়ির, তোমার কিন্তু জানার দরকার নেই যে স্টিয়ারিংটা ভিতরে কিভাবে কাজ করতেছে। তুমি জাস্ট জানো যে স্টিয়ারিং এ তুমি যদি লেফটে নাও গাড়িটা লেফটে যাবে, যদি রাইটে নাও গাড়িটা রাইটে যাবে। ব্রেক তুমি যদি প্রেস করো গাড়িটা থেমে যাবে, কিভাবে ব্রেক কাজ করতেছে এটা জানার দরকার নেই। তো এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামিং এও আসে, যে কমপ্লেক্সিটি যত কমানো যায়। ঠিক আছে, তো কমপ্লেক্সিটি কমাবো কিভাবে, আমরা ইউজারকে জাস্ট ওটুকুই অ্যাক্সেস দিব যেটুকু তার এই কোডের জন্য দরকার। মানে কোনো একটা ক্লাস লিখলে আমরা ওই ক্লাসটা যখন ইউজ হবে আমরা শুধু ওটুকু অ্যাক্সেস দিব যতটুকু অ্যাক্সেস জাস্ট দরকার। আর ক্লাসের ভিতরের আমাদের ওই যেগুলা কোড আছে সেগুলো আমাদের অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। ঠিক আছে,
তো বেশি এক্সেস দিলে যেটা হয় যে কমপ্লেক্সিটি বেড়ে যায়। হ্যাঁ, সবকিছুতে যদি এক্সেস দিয়ে রাখো কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো কমপ্লেক্সিটি হাইড করার জন্য আমরা হচ্ছে জাস্ট যেটুকু জিনিস দরকার সেটুকু জিনিস এক্সেস দিয়ে রাখবো। তো বড় বড় প্রজেক্টে এটা হয় যে বড় বড় প্রজেক্ট যখন কোনো বড় অ্যাপ্লিকেশন, ওই এক একটা ক্লাসের মধ্যে কিন্তু অনেক কোড থাকে। হ্যাঁ, তো সবগুলা কোড কিন্তু তারা পাবলিক করে রাখে না, কারণ হচ্ছে সবগুলা কোডের অন্য বাইরে থেকে এক্সেস করার দরকার নেই। ক্লাসের প্রচুর ইন্টারনাল কোড থাকে, তো ওই জিনিসগুলো হচ্ছে প্রাইভেট হয়ে থাকে, আর যেগুলো জাস্ট এক্সেস দরকার সেই কোডগুলো জাস্ট এক্সেস দেওয়া হয়। এখানে আর কি বলছে যে গেটার সেটার মেথড কিভাবে ইউজ করতে হয়। তো গেটার সেটার জন্য আমাদের প্রথমে ক্লাসের ভ্যারিয়েবল গুলোকে প্রাইভেট করে দিতে হবে। যেমন এখানে এই প্রাইভেট ডাবল ব্যালেন্স এটা দেওয়া হয়েছে, এটার জন্য একটা সেট ফাংশন দিতে হবে। তো সেট ফাংশনের কিন্তু রিটার্ন টাইপ ভয়েড, আর প্যারামিটার হচ্ছে যে ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাই সেটা যে টাইপ, এখানে প্যারামিটার হচ্ছে ওই টাইপ হবে। আর গেট গেট ব্যালেন্সের কেসে প্যারামিটার থাকবে না, রিটার্ন টাইপ হবে হচ্ছে যে ভ্যালুটা আমি রিটার্ন করতেছি তার যে টাইপ সেটা, আর ভিতরে হচ্ছে জাস্ট রিটার্ন থাকবে। তাহলে এনক্যাপসুলেশন বেনিফিট কি বা কেন ইউজ করি? এনক্যাপসুলেশন হচ্ছে কমপ্লেক্সিটি হাইড করে। তারপরে হচ্ছে while আপডেটিং ফিল্ড ইমপ্লিমেন্টস লজিক, মানে কোনো অবজেক্টের কোনো ফিল্ডের ভ্যালু চেঞ্জ আমরা আগে যেটা করতাম ডাইরেক্টলি চেঞ্জ করতাম, ওইরকম ডাইরেক্টলি চেঞ্জ না করে আমরা যেন কোনো লজিক্যাল ওয়েতে চেঞ্জ করি, সেই ফিচারটা আর কি দেয়। আচ্ছা, এখানে একটা জিনিস কি, কনস্ট্রাক্টর দিয়েও কিন্তু আমরা ফিল্ড গুলা সেট করি, তাই না? এখানে যেমন কনস্ট্রাক্টর কল দিয়ে ভ্যারিয়েবলের ফিল্ড গুলা সেট করা হয়েছে। তো এখানেও আমরা চাইলে এই যে এই লজিক গুলা এইগুলা চাইলে এখানেও দিতে পারি। ইফ সেকেন্ড, দেন হচ্ছে সেকেন্ডের ভ্যালুটা চেঞ্জ করো, তারপর হচ্ছে মিনিট। কনসেপ্টটা যেহেতু অনেকটা ফাংশনের মতো, সো এখানে আমরা আর কি লজিক গুলা দিতে পারি। ঠিক আছে, আওয়ার যেটা লজিক গুলো দিয়ে দিতে পারি। সো ইউজুয়ালি তাহলে জাভায় যেটা করা হয় যে ডাইরেক্ট আমাদের এই ফিল্ড গুলো অ্যাক্সেস দেওয়া হয় না, হয় কনস্ট্রাক্টর থ্রুতে আমি ফিল্ড গুলোকে দিতে পারবো, অ্যাসাইন করতে পারবো, অথবা আমি হচ্ছে সেট মেথডের থ্রুতে অ্যাসাইন করতে পারবো। জাভার সবকিছুই কিন্তু আসলে এরকম ফাংশন বেসড, সবকিছু দেখবা যে অন্য কোড যদি দেখো বেশিরভাগ কোডই হচ্ছে এরকম ফাংশন কল করে করে সব কাজগুলো করা হয়। অবজেক্ট ক্রিয়েট করা হয়, অবজেক্টের বিভিন্ন ফাংশন ক্রিয়েট করে করে সবগুলা কাজ করা হয়। এইটাই হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আইডিয়া, যে আমার একটা অবজেক্ট থাকবে, ওই অবজেক্টের ফাংশন থাকবে, ফাংশনগুলো আমি কল দিব। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। কেউ একজন বলো তো এনক্যাপসুলেশনের সামারিটা, মানে তুমি কি বুঝছো এনক্যাপসুলেশন সেটাই। স্যার ইউজারকে মানে ক্লাস অ্যাক্সেস করতে দেব না, আর স্যার যেগুলা ক্লাস তো এক্সেস করতে দেবো, নাহলে অবজেক্ট বানাবে কি? ক্লাসের সরি স্যার, ভ্যারিয়েবলস গুলো। হ্যাঁ, ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো আছে, ডেটা গুলো যেটা বলা হয়, ওই জি ডেটা আমরা স্যার, ডাইরেক্ট অ্যাক্সেস দিব না, অ্যাক্সেস দিব ডাইরেক্ট। ডাইরেক্ট দিব না। হুম। আর স্যার হাইড করে রাখবো যেগুলো আর কি কমপ্লেক্স কিছু ইয়ে আছে সেগুলো স্যার। কমপ্লেক্স কিছু না, মানে যেটা হচ্ছে ক্লাসের ইনার যে আমাদের কাজগুলো আছে, যেটা বাইরের কারো দরকার নেই, যারা ক্লাসটা ইউজ করবে তাদের ধরো কোনো একটা ফাংশন, ওটা তাদের দরকার নেই, ওই ফাংশন গুলো যেগুলো ক্লাসের ইনার কাজের জন্য ব্যবহার করবো ওগুলো আমরা হাইড করে দেবো। ঠিক আছে। এই তো। তার কেউ কিছু অ্যাড করতে চাই এটার সাথে, বা অন্য কোনো রকম এক্সপ্লেনেশন এনক্যাপসুলেশনের?
ঠিক আছে, তো আমাদের লাস্ট ক্লাসে এই পুরাই যে এই লেকচারের উপর একটা কুইজ হবে। আচ্ছা, পুরাটা না দিই আমি, হচ্ছে সাবক্লাস পলিমরফিজম বলে একটা জিনিস আছে, ওইটা বাদে বাকিগুলোর উপর কুইজ নিই, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিলেবাসটা দিয়ে দিব। মানে স্যার নেক্সট ক্লাসে আরেকটা কুইজ হবে? লাস্ট ক্লাসে হবে, নেক্সট ক্লাসে সিলেবাসটা দিব। 1st ডিসেম্বর স্যার। স্যার হ্যাঁ, স্যার কিছু করছেন স্যার মিড দেখলাম টার্মের স্যার। আগে স্যার। মিড টার্মের আগে লাস্ট ক্লাসটায়। হ্যাঁ বলো। স্যার কিছু কোশ্চেনে দেখলাম স্যার মানে 1.5 করে স্যার, ওইটা কি দুইটা অ্যান্সার হবে? বুঝিনি 1.5 বলতে। 1.5 করে নাম্বার ছিল আগের লাস্ট চিঠিতে, তো ওইটাতে কি স্যার দুইটা অ্যান্সার হবে? আমি একটা দিছি তো ওই জন্য স্যার 0.75 দিয়েছেন, মানে একটা কোশ্চেন। হ্যাঁ, ওই মাল্টিপল অপশন যেগুলো ছিল ওটা দুইটা দুইটা হওয়ার কথা ছিল। ও আমি তো সে একটা, তাই আর একটা answer করে। আচ্ছা না, ঠিক ওখানে আছে। ওই যে বলছিল না মাল্টিপল, মানে যেগুলা কারেক্ট আর কি সবগুলা সিলেক্ট করে দিতে হয়, এরকম ছিল। আচ্ছা স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এখানে মেসেজ দিয়ে দাও। স্যার অ্যাটেন্ডেন্স দিলে কি স্যার বের হতে পারবো স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়ার শেষ হয়ে গেলে বেরিয়ে দিতে পারো। আচ্ছা স্যার, আমরা কি গেট ফাংশনটা না করে সেট নিতে পারবো না স্যার?